হিন্দু উগ্রবাদীরা ইসকনের চিন্ময় দাস ব্রহ্মচারীর সোমবারে গ্রেপ্তার হওয়ার পরে যে আচরণ, সেটাই আমরা আশঙ্কা করেছিলাম। চট্টগ্রামে তারা অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। তার যে ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, সেটা দেখলে মনে হয় তার মাথাটাকে থেতলে দেয়া হয়েছে। এটা কিসের আলামত? এটা হচ্ছে নগ্ন সাম্প্রদায়িক উস্কানি, যেটা হাসিনা পালিয়ে যাবার সাথে সাথেই ভারতীয় সরকার, ভারতীয় মিডিয়া ও তাদের বাংলাদেশি দোসরেরা সারা বিশ্বে প্রচন্ড রকম ভাবে একটা জিনিস প্রচার করতে শুরু করলো যে বাংলাদেশে হিন্দু নিধন হচ্ছে, হিন্দুদের উপর আক্রমণ হয়েছে। মানে কিছু এলাকায় হিন্দু আওয়ামী লীগারদের উপর আক্রমণ হয়েছিল, যেমন মুসলিম আওয়ামী পন্থীদেরও হামলার শিকার হতে হয়েছিল হাসিনা চলে যাবার পরে। ওই রাজনৈতিক হাঙ্গামাটাকে তারা একটা সাম্প্রদায়িক রূপ দিয়ে অপপ্রচার করলো এবং তারা বহুলাংশেই এ ব্যাপারে সফল হয়েছে। কেননা আমি দেখেছি ভারতের যারা আমার ফেসবুক এবং ইউটিউব যারা ফলো করেন, অত্যন্ত ভালো মানুষ, অসাম্প্রদায়িক শিক্ষিত ভালো মানুষ, এবং তারা এমনকি তারা কলকাতায় থাকেন যারা, মানে ভারতের সবচাইতে তো সভ্য জায়গা হচ্ছে কলকাতা, সবচেয়ে অসাম্প্রদায়িক, সবচেয়ে প্রগতিশীল। সেই কলকাতাবাসীও দু একজন বন্ধু আমার, তারা পর্যন্ত বিশ্বাস করতে শুরু করেছেন যে বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে। এখন চট্টগ্রামে যেটা হামলা হলো, এটা ইসকনের নাম দেওয়া হয়নি, কিন্তু এটা হয়েছে সনাতন জাগরণ মঞ্চ। আপনাদের আমি স্মরণ করিয়ে দিই একটা তথ্য। এই জাগরণ মঞ্চ শব্দটা ভারতের আরএসএস হিন্দুত্ববাদী, উগ্র হিন্দুত্ববাদী আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, তাদের বিভিন্ন কার্যকলাপকে, বিভিন্ন অনুষ্ঠানকে তারা জাগরণ মঞ্চ নাম দিয়ে চিহ্নিত করে। ঠিক ওটারই প্রতিফলন দেখলাম এখানে। ইসকন শুধু একা নয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের রানা দাশগুপ্তদের এখানে প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে। চট্টগ্রামের যে খবর আমি পেলাম তাতে এটা ইসকনের একার কাজ নয়, তবে ইসকন কোনো ধর্মীয় সংগঠন নয়, এটা একটা সন্ত্রাসবাদী আরএসএস এর এটা একটা প্রক্সি, যে জন্য তারা বাংলাদেশের পতাকার উপরে আরএসএস এর গেরুয়া পতাকা উড়িয়েছিল, মনে আছে, অক্টোবর মাসে। এবং 25শে অক্টোবর লালদিঘি ময়দানে এই যে ইসকনের যে সদ্য গ্রেপ্তারকৃত এই চিন্ময় দাস ব্রহ্মচারী কি উস্কানিমূলক বক্তৃতা দিয়েছিল, মনে আছে? সে আবার হুমকি দিয়েছিল মাহমুদুর রহমানকে 7 দিনের ভিতরে তার কথা যদি প্রত্যাহার না করেন তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তার মানে কি, সাইফুল ইসলাম আলিফের মতো হত্যা করা হবে। তারা তো এই সাহস কোনোদিনও পায়নি। আজকে যেটা ঘটেছে এটা নিন্দনীয়, এবং আমি প্রথমেই যারা আমার অনুষ্ঠান দেখছেন তাদেরকে বলছি, মুসলমান ভাই বোনদের বলছি, আপনারা এই উস্কানির খপ্পরে পড়বেন না। যেন উস্কানির বদলে এক সাইফুল ইসলামের বদলে আপনারা আর 10 জনকে হত্যা করবেন হিন্দু ধর্মের, সেটা ঘোরতর অন্যায় হবে। যে বা যারা আক্রমণ করেছে কেবলমাত্র তাদেরই আমরা বিচার চাইব,
কোন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের আমি বিশ্বাস করি না। অপরাধ করে ব্যক্তি, সম্প্রদায় নয়। একজন মুসলমান একজন হিন্দুকে মারলো বলেই একজন হিন্দু আরেকজন মুসলমানকে মেরে ফেলবে। ভারতে মুসলমানদেরকে হত্যা করা হলে বাংলাদেশে হিন্দুদের হত্যা করা হবে, এটা হচ্ছে বর্বরতা। এটা এক কথায় অন্ধকার বর্বরতার যুগে নিয়ে যাওয়ার ঘটনা। ওটা যেন না ঘটে। আমি জানি বাংলাদেশে এটা ঘটবে না, তবে তারা উস্কানি দিয়ে যাচ্ছে। আমি ইসকনের এই যে চিন্ময় দাস ব্রহ্মচারী প্রমুখকে মনে করি ঠিক 1975 সালের অগাস্ট বিপ্লবের পরে, যখন খুনি স্বৈরাচার মুজিবকে প্রায় নির্বংশ করা হয়েছিল, তারপরে দেখলাম কুখ্যাত যুদ্ধাপরাধী কাদের সিদ্দিকী ভারতে পালিয়ে যায় এবং ইন্দিরা গান্ধী তাকে ও তার দলের লোকজনকে অস্ত্র শস্ত্র দিয়ে বাংলাদেশের বর্ডারে হালুয়াঘাট, ময়মনসিংহের উত্তরে ওই জায়গায় নেত্রকোনা ওই এলাকাতে তার 1 বছরের বেশি বাংলাদেশের তখন বিডিআর ছিল, বিডিআর এর বিরুদ্ধে তারা গোলাবর্ষণ করেছে 1 বছরের বেশি। জিয়াউর রহমান তখন ক্ষমতায়, 1975 অগাস্ট থেকে 1976 শেষ পর্যন্ত। সেই কাদের সিদ্দিকীকে জিয়াউর রহমানের আমলে আদালত মৃত্যুদণ্ড দেয়। আরেক খুনি, আরেক লম্পট হোসেন মোহাম্মদ এরশাদ তাকে মুক্ত করে দেশে ফিরিয়ে আনে। বাকিটা ইতিহাস। শুধু আজকের যে ঘটনা ঘটলো এটা নতুন কিছু না। যারাই উস্কানি দিচ্ছে বাংলাদেশে একজন মুসলমানকে হত্যা করে ভাবছে 10 জন হিন্দু নিহত হবে, নিরীহ হিন্দু মারা যাবে, তারপরে ভারত হস্তক্ষেপ করবে, তারপরে তারা শেখ হাসিনার সরকার আবার কায়েম করবে। ওটা 1975 সালে হয়নি। মুজিববাদীরা জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরে 1983 সালে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা থেকে তাদেরকে যখন বৈধতা দিল, শেখ হাসিনা আসলো 81 সালে, তারপরে আওয়ামীরা ক্ষমতায় এসছে প্রথমবার 1996 সালে, মুজিব মারা যাবার 21 বছর পরে। এখন যা পরিস্থিতি, আগামী 50 বছরও যদি হাসিনা বেঁচে থাকে বাংলার মাটিতে পা রাখতে পারবে না, আর তাদের জীবনেও ক্ষমতায় আসার সুযোগ ঘটবে না। এই ইউনূস সরকার যা করছেন না, সেটাই কি বাংলাদেশে চলবে নাকি? বাংলাদেশে প্রকৃত শক্তিশালী, কোমরে জোর আছে এই ধরনের সরকার আসবেই আসবে। এবং আমি আশা করি ছাত্র জনতা বিপ্লবীরাই সেই দল সৃষ্টি করে সরকার গঠন করবে, যারা আওয়ামী লীগ, ইসকন, হিন্দু বৌদ্ধ পরিষদ এবং এই যে 14 দলের সবগুলো দলকে অবৈধ ঘোষণা করবে। ইউনূস সাহেবের এই কোমর ভাঙা সরকার পারবে না। কোমর ভাঙা আরেক দলের বিএনপির কোমর ভাঙা নেতারাও মোদিজিকে খুশি রেখে আওয়ামী লীগকে সাথে রেখে ক্ষমতায় আসতে চায়। এই দিন নয়, আরো দিন আছে। ফখরুল সাহেব আর ইউনূস সাহেবদের বলছি, এই দিন নয়, নতুন দিন আসবে। এবং মোদি যেটা করবে সেটা আস্ফালন মাত্র। এই 15 ডিভিশনের সেনাবাহিনীর যে দেশ, যখন 3 ডিভিশন ছিল 71 সালে, তখনই 9 মাস যুদ্ধ করে ভারতীয় বাহিনী একটা থানা পর্যন্ত স্বাধীন করতে পারে নাই। এখন তার 5 গুণ আমাদের সেনাবাহিনী। এই 15 ডিভিশন সৈন্যের সঙ্গে যুদ্ধ করতে হলে তাকে 20-25 ডিভিশন সৈন্য আনতে হবে চীন এবং পাকিস্তান বর্ডার থেকে। সুতরাং ভারত একটা কাগুজে বাঘ, যত গর্জে তত বর্ষে না। ভারত যতই গর্জাক আমাদের ভয় ভাবার তো প্রশ্নই ওঠে না। সুতরাং কিন্তু যেটা আমি সন্দেহ করেছিলাম, হাসিনার উৎখাতের সাথে সাথেই যে ভারতীয় হিন্দু ও সাম্রাজ্যবাদীরা
বাংলাদেশে হিন্দুত্ববাদী ও ভারতপন্থী আওয়ামীদের নিয়ে বাংলাদেশে একটা ত্রাস ও সন্ত্রাসের রাজত্ব সৃষ্টি করবে, সেটাই সত্য হলো। ইতিমধ্যেই তারা কিন্তু অপপ্রচার করে ফেলেছে যে বাংলাদেশে হিন্দু নিধন হচ্ছে। ওটা এখন আর কেউ কেনে না। ওটা এত একটা মিথ্যা কথা বহুবার বললে সত্য হয় বটে, যারা বিশ্বাস করার তারা করে, কিন্তু খোলা পৃথিবী, সারা পৃথিবী ও সমস্ত কথায় বিশ্বাস করে না। এবং ঠিক যেটা বললাম, খুনি স্বৈরাচারী মুজিবের পতনের পরে তাদের সিদ্দিকেরা যেটা করতে চেয়েছিল, তারা কিন্তু তখন খুব আশাবাদী ছিল। এখন যেমন দেখেন না, সোশ্যাল মিডিয়াতে আওয়ামীরা বাংলাদেশ প্রতিদিন নামে একটা ব্লগ আছে, তারা বারবার অপপ্রচার করছে, এই যে চলে আসলো, আওয়ামীরা চলে আসলো। এটা আরো 6 মাস 6-7 মাস থাকবে, তারপরে তারা বুঝবে যে ভাই কত ধানে কত চাল, এই এত কিছু বললাম, কোনো তো কাজ হলো না, আওয়ামী লীগ ও ফিরলো না, হাসিনার তো ফেরার প্রশ্নই ওঠে না। হাসিনাকে এখন হাত কড়া পরিয়ে দেশে ফেরত আনা হতে পারে। অলরেডি ইউনূস সরকার তাদের ভারত সরকারের কাছে হাসিনাকে ফেরত চেয়েছে বিচারের জন্য। হাসিনা পর্ব ক্লোজ, আওয়ামী লীগ পর্ব ক্লোজ, তবে এই সন্ত্রাস পর্ব কিন্তু কেবল শুরু হলো। এটা মনে করবেন না সাইফুল ইসলাম আলিফ হচ্ছেন শেষ শহীদ। তারা আরো লোককে হত্যা করবে, বেছে বেছে হত্যা করবে। এটা কোনো সাম্প্রদায়িক দাঙ্গার ফলে সাইফুল ইসলাম আলিফ মারা যাননি, তিনি একজন অ্যাক্টিভিস্ট ছিলেন চট্টগ্রামের। সুতরাং তাকে সিলেক্ট করে খুঁজে বের করে হত্যা করা হয়েছে। ইটস অ্যান অ্যাসাসিনেশন, একেবারে চিহ্নিত ব্যক্তিকে হত্যা করা। এই গন্ডগোলের ভিতরে পড়ে গিয়ে মারা গেছেন তা না, কিন্তু তার মাথাটা থেতলে দেওয়া হয়েছে, খুবই সুপরিকল্পিত ভাবে করা হয়েছে। আচমকা কোনো ছুরির আঘাতে বা গুলি আঘাতে উনি মারা যাননি, তাকে ধরে নিয়ে রীতিমতো মাথা ছেঁচে দিয়ে হত্যা করা হয়েছে। এটা আমরা নিন্দা করি। ইউনূস সরকার কতদূর যাবেন আমরা জানি, আমাদের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জেনারেল জাহাঙ্গীর কত দূর যাবেন, উনার হ্যাডম কতটা, এটা আমার জানা হয়ে গেছে। এই ইসকনের এই কেউ নিশ্চয় হাত করা পড়ানো হয় নাই, আমি ছবি দেখি নাই। ওকে গ্রেপ্তার করে পেছনে দিয়ে হাত করা পরিয়ে ডান্ডা বেড়ি দিয়ে নেওয়া উচিত ছিল একজন সন্ত্রাসীকে, যে বাংলাদেশের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। একজন বিদ্রোহীকে যে শিক্ষা দেওয়া উচিত ছিল, সেটা কোমর ভাঙা সরকার দিতে পারে না, তবে জনগণ দেবে। তবে এখন চুপ্পু মিয়ারা যতই পরিকল্পনা করুক মোদি মিয়ার সঙ্গে, তোমাদের সমস্ত পরিকল্পনা কিন্তু ভেস্তে গেল। জনগণ এখন আরো নিজেদের ভেদাভেদ ভুলে আরো বলিষ্ঠভাবে একটা আন্দোলনের দিকে যাবে, প্রতিহত করার দিকে যাবে। প্রতিবাদ করার দিন কিন্তু শেষ হয়ে গেছে। প্রতিবাদ আমরা করব এই টকশোর মাধ্যমে বা খবরের কাগজের মাধ্যমে। প্রতিবাদের ফেজ শেষ। মোদিজি আর ইসকনকে বলছি, রানাদাস গুপ্তকে বলছি, আওয়ামী গুন্ডাদের বলছি, দেশে বিদেশে যারা আছো, তোমাদের বিরুদ্ধে প্রতিবাদ আমরা করব না। প্রতিরোধ তোমাদের প্রতিরোধ করার মতো কোনো শক্তি নাও তোমরা। তোমাদেরকে আমরা বিচারের আওতায় আনবো, কাঠগড়ায় তুলবো। তোমাদেরকে আদালতের মাধ্যমে হত্যাযজ্ঞের প্রতিশোধ, তোমাদেরকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে আমরা সেই প্রতিশোধ নেব। বিচার করব, প্রতিশোধ নয়, বিচার করব। বিচার বহির্ভূত হত্যায় আমি বিশ্বাস করি না। তোমরা ভাবছো টেরোরিজম পড়িয়েছি সারা জীবন, টেরোরিস্টরা জীবনেও বিজয় লাভ করে না, এটা তো জানা উচিত। শ্রীলঙ্কাতে এলটিটি 26 বছর সন্ত্রাস করেছে, আল কায়দা বহু বছর করেছে, আইসিস করেছে, কেউই কিন্তু সন্ত্রাস করে ক্ষমতায় যেতে পারেনি, উদাহরণ নেই। সুতরাং আওয়ামীদের বলছি, আর তাদের ভারতীয়দের যারা লেজুর বৃত্তি করছে তাদের বলছি, এই চুপ্পুদের যারা সাগরেদ তাদের বলছি, সন্ত্রাসের মাধ্যমে এই 17 কোটির
একটা দেশকে দখল করা যাবে না। আর মোদিজি, আপনি ওই স্বপ্নে স্বপ্নে বিভোর থাকেন যে একসময় বাংলাদেশ আপনারা কলোনি বানিয়ে ফেলবেন। যে সুযোগ এসছিল 15 বছর করেছেন, যথেষ্ট। থ্যাংক ইউর স্টার নরেন্দ্র মোদী। 15 বছর তো করেছে লুটপাট, আর না কিন্তু এই 17 কোটি জনগণের বিরুদ্ধে তোমরা দাঁড়াতে পারবে না। আর যারা মনে মনে সেনা অভ্যুত্থানের চেষ্টা করছিলে, জেনারেল, তোমাদেরও বলছি, তোমরা কিন্তু চিহ্নিত হয়ে আছো। এই সার্ভিং মেজর্স এবং লেফটেন্যান্ট কর্নেলদের কাছে আমি প্রতিদিন যে পরিমাণ খবরাখবর পাই, দেশের ভেতর থেকে দেশের বাইরে যারা আছে সেখান থেকে তারা আমাকে যা খবর দেয়, তাতে তোমাদের প্রতিটা চাল তাদের নখদর পড়ে। কোথায় যাও, কে কোন বিল্ডিং এ এসে কথা বলে, সব খবর আমার কাছে আসে। আমি তো নগণ্য ব্যক্তি, এ খবর আরো যারা কাজ করবে তাদের কাছে যায়। সুতরাং জেনারেল সাহেবরা, তোমরা এখন রিটায়ারমেন্ট নিয়ে গল্ফ টল্ফ খেলো, যা চুরি করেছো দোয়া করো যেন ধরা না পড়ো। তোমাদের চুরিও ধরা হবে ইনশাল্লাহ। তবে আমি আপনাদের সবাইকে বলছি, এই উস্কানির বিরুদ্ধে আপনারা যেন উস্কানি দেওয়ার জন্য প্রতিশোধ নেওয়ার নামে 4-5 হিন্দুকে হত্যা করি, ওরা একটা মেরেছে আমরা 10টা মারবো, এই নীতি যেন কোনোদিনও আপনারা গ্রহণ না করেন। ওটা করলেই কিন্তু আমাদের পরাজয় হবে। তখন তারা বলেছিলাম না, এই যে ইসলামী সন্ত্রাসীবাদ এখন ক্ষমতায় এসছে, তারা তো অলরেডি ডক্টর ইউনূসকে বানিয়ে দিয়েছে উনি নাকি ইসলামিস্ট টেরোরিজমের সমর্থক। তো এই অপপ্রচার তারা করবে। অপপ্রচারের প্রতিবাদ আমরা অপপ্রচার দিয়ে না, আর প্রতিহিংসামূলক কার্যকলাপ দিয়ে তো অবশ্যই নয়। কেননা আমি 100% নিশ্চিত যে ভারত আমাদের কিছুই করতে পারবে না। তারা বলছে ভারত আমাদের পণ্য পাঠাবে না, আর আমি তো বলছি এখন হচ্ছে ভারতীয় পণ্য বর্জনের সর্বশ্রেষ্ঠ সময়। হাসিনা যখন ক্ষমতায় ছিল, আমি মনে করি, বিশ্বাস করতাম, এখনো করি, ওই সময়ে ভারত বিরোধিতা ছিল সুইসাইডাল, আত্মহত্যামূলক। এবং আমরা জানি ভারতীয় পণ্য বর্জনের মাধ্যমে কিন্তু হাসিনাকে উৎখাত করা যায় নাই, বরং ভারতীয় পণ্য বর্জন হাসিনার জন্য শাপে বর ছিল। মোদিকে সে বলতে পারতো, দেখো আমি গেলে কিন্তু তোমার পণ্য টন্য সবেরা বর্জন করে ফেলবে। মোদি ও হাসিনা দুইজনেরই সুবিধা হয়েছিল ভারতীয় পণ্য বর্জন আন্দোলনে, এটা আমার দৃঢ় বিশ্বাস। কিন্তু এখন দুর্ভাগ্যবশত হলে ওটা সত্য, ভারত ভিসা বন্ধ করে দিয়েছে। খুব ভালো লক্ষণ, ভালো খবর, এতেই অনেকের কান্নাকাটি। কদিন আগেই তারা লাইন দিয়ে ভারতীয় মোটরসাইকেল কিনলো, খুবই লজ্জার বিষয়। নতুন প্রজন্ম এই কাজটা করলো। কিন্তু এখন ভারত যখন বলছে আমাদেরকে তারা করবে, ব্লকেট দেবে, ব্লক করে ওদের জিনিসপত্র পাঠাবে না, আমরা আলহামদুলিল্লাহ বলে এটা গ্রহণ করব। আমরা ভারতের কোনো জিনিস আনবো না, ভারতকে কোনো জিনিস দেবও না, ইলিশ মাছ তো দূরের কথা। এটাই যদি সংকল্প হয়, দেখবেন এই যে ইসকন ফিসকন কোথায় ধুলায় মিলিয়ে যাবে। এদের নাম তো আমরা আগে কোনোদিন শুনি নাই। নতুন এরা বুদবুদের মতো উঠেছে, বুদবুদের মতো ডুবে যাবে, ফেটে যাবে। এবং ভারত যদি এখানে ফাটাফাটি করতে চায়, মারামারি করতে চায়, মোস্ট ওয়েলকাম। একদিকে চীন, আরেকদিকে পাকিস্তান, আরেকদিকে বাংলাদেশে ফ্রন্ট খুলবে। ভারত যেন স্বপ্নেও এটা কল্পনা না করে যে বাংলাদেশে তারা ভারতপন্থী সেনাবাহিনী, বিজিবি, পুলিশ বাহিনী পাবে যারা ভারতের পক্ষে এখানে অস্ত্র ধরবে। যে জেনারেলরা করবে তাদেরও ঘাড়ের উপরে একটা মাথা, তারা জানে এই ছাত্র জনতা ওদেরকে পিটিয়ে মেরে ফেলবে। যেটা হাসিনাকে সেদিন তারা যদি ভারতের হাতে ছেড়ে না দিত, হাসিনার যে অবস্থা হতো, জেনারেলদের যে অবস্থা হতো, সে অবস্থা কিন্তু পরিবর্তন হয়নি। তবে দেশে একদিন একটা সাহসী লোকের, দেশপ্রিয় লোকের সরকার আসবে,
আমি তাই বলে এরা বলছি না যে ইউনূস সরকারকে উৎখাত করে ফেলো এখনই, এদের সময় শেষ হলে এরাও চলে যাবে। এবং আমি মনে করি ভবিষ্যতে নতুন স্বপ্ন নিয়ে বাংলাদেশে সরকার হবে। ইতোমধ্যে নির্বাচন দিয়ে যদি আলতু ফালতু কেউ ক্ষমতায়ও চলে আসে, ভারতের সঙ্গে দহরম মহরম করবে, আওয়ামী লীগের সঙ্গে দহরম মহরম করবে। হাসিনা তো জান নিয়ে পালিয়েছে, এদের একটাও এই কোমর ভাঙ্গা যদি তারা আসতে চায়, ক্ষমতায় আসে এবং হ্যাঙ্কি প্যাঙ্কি করে, একটাও জান নিয়ে যেতে পারবে না। সুতরাং আমাদের ভয়ের কিছু নেই। ওরা ভয় পেয়েছে বলেই কিন্তু এই সাইফুল ইসলাম আলিফের উপর আক্রমণটা করলো উস্কানি দিয়ে, যেন এটা করলে ভারত কিছু করবে। ভারতের সে ক্ষমতা নেই, সে শক্তি নেই। ওরা কাগজে বাঘ। এবং 1975 সালে যখন বাংলাদেশ দুর্বল ছিল, ইন্দিরা গান্ধী মহাপ্রোগ্রাম একেবারে শক্তিধর, সেই কিছু করতে পারেনি। সুতরাং নরেন্দ্র মোদী এখন তার ক্ষমতা আগের চেয়ে অনেক কম হয়েছে, সে একটা কোয়ালিশন গভর্নমেন্টের প্রধানমন্ত্রী। সে ইচ্ছা করলেই একটা দেশে যুদ্ধ করে বাংলাদেশ দখল করতে পারবে না। সে যদি বাংলাদেশে হস্তক্ষেপ করতে চায়, তার দেশেই দেখবে তার সরকারের পতন হয়ে যাবে। তারা জানে চীন, পাকিস্তান, বাংলাদেশ তিনটাকে একসঙ্গে ট্যাকেল করা ভারতের আগামী 100 বছরও সম্ভব হবে না। যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে চেন্নাই ইস্যুতে ভারতের বিবৃতির জবাব দিল বাংলাদেশ। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে চিন্ময় দাসকুমার ইসকনের প্রধান, আপনারা সবাই জানেন বাংলাদেশে তিনাকে রাষ্ট্রদ্রোহিতার মামলায় আটক করা হয়েছে, কারণ তিনি রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছেন বিধায় তাকে আটক করেছে। চেন্নাই কৃষ্ণ দাসের গ্রেফতার উদ্বেগ জানিয়ে যে বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, তার পাল্টা বিবৃতি দিয়ে বাংলাদেশ বলছে, যেভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ একটি বিষয় চেন্নাই দাসের গ্রেফতারের বিষয়টি নিয়ে কোনো একটি মহল ভুলভাবে উপস্থাপন করেছে, তাতে বাংলাদেশ হতাশা দুঃখ বোধ করছে। এ ধরনের ভিত্তিহীন বিবৃতি শুধুমাত্র ঘটনাটিকে ভুলভাবেই তুলে ধরছে না, বরং প্রতিবেশী দুদেশের মধ্যে যে বন্ধুত্ব এবং বোঝাপড়ার সম্পর্ক রয়েছে তার মনোভাবের বিরোধী। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ গভীরভাবে বিশ্বাস করে কোনো রকম বট্টা ছাড়াই প্রত্যেক ধর্মের মানুষের তাদের ধর্মীয় উৎসব রীতিনীতি পালনের বা মত প্রকাশের অধিকার রয়েছে। অন্য সব নাগরিকের মতো বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যের রক্ষা করা বাংলাদেশ সরকারের অন্যতম দায়িত্ব। সেই সাথে বাংলাদেশ সরকার মনে করিয়ে দিতে চাই যে দেশটির বিচার বিভাগ পুরোপুরি স্বাধীন এবং সরকার তাদের কার্যক্রমে কোনো হস্তক্ষেপ করে না।